তার মানে কি কোনো জাজমেন্ট ছাড়া বারিশ হককে বারবার অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে? শৈশব সুসম ব্র্যান্ড প্রমোটার হতে গেলে নাকি বলে অনেক বেশি ভাইরাল হতে হয়? কই, আমি তো ভাইরাল না, বাট আলহামদুলিল্লাহ আমার তো এভরিডে অনেক কাজ। ব্র্যান্ড প্রমোটাররা নাকি বলে টাকার জন্য সব ধরনের প্রোডাক্টসকে প্রমোট করে, এমন অভিযোগও আছে। আপনি কি তাই করেন? একজন আরেকজনের বিরুদ্ধে লাইভে এসে উস্কানিমূলক কথাবার্তা বলে, এগুলো আসলে সোশ্যাল মিডিয়ার উপর কিরূপ প্রভাব ফেলে? আমি কখনো লোকাল বাসে উঠি নাই। কেন? লোকাল বাস ভালো না? হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ফ্ল্যাশ টক সিজন 2 তে। আপনাদের সাথে পুরো সময় জুড়ে আছি আমি তমা রশিদ, এবং আজ আমাদের সাথে রয়েছে আপনাদের সুপরিচিত ইনফ্লুয়েন্সার বুশরা কবির। তার সাথে আজ অনেক কথা হবে, অনেক আড্ডা হবে। ওয়েলকাম আপু, কেমন আছেন? আসসালামু আলাইকুম আপু, ভালো আছি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। আপনাকে দেখে মানে বেশি ভালো লাগছে, একদম ফ্লোরাল ব্যাপার। হ্যাঁ, থ্যাংক ইউ। সোশ্যাল মিডিয়াতে ব্র্যান্ড প্রমোটিং কিভাবে শুরু করলেন, সেই যাত্রাটা আমরা জানতে চাই। আই এম টকিং অ্যাবাউট ব্যাক ইন 2018। তো তখন আমি হচ্ছে ব্লগ লিখতাম আর কি, তখন আমি লিখতাম ইনস্টাগ্রামে, আমি কোনো কিছু রিভিউর জন্য বা কিছুর জন্য ভাবে। সো এভাবে পেজটা স্টার্ট করে তারপরে যে বাচ্চা হলো, এবং পেজটা ছিল আমার ফেসবুকের পেজ কিন্তু 2020-তে খোলা। তো বাচ্চা হওয়ার পর আমি বাংলাদেশে ওকে নিয়ে জাস্ট সবার সাথে দেখা করার জন্য চলে আসলাম। লকডাউনের পরে আটকা পড়ে গেলাম, এবং আমার যে অস্ট্রেলিয়াতে যে জব বা যা ছিল সব তো তখন আমি আর যেতে পারিনি। তো ওদের মেসেজ করলাম যে আমি আর তো আসতে পারছি না। তো আমি খুবই মানে ডিপ্রেস থাকতাম যে আচ্ছা আমি কিছু একটা তো স্টার্ট করতে হবে। তখন আমার আম্মু হঠাৎ করে আমাকে বলল যে আমাদের বাংলাদেশে ব্র্যান্ড প্রমোশন কিন্তু করতে পারো তুমি লাইভ প্রেজেন্টার হিসেবে। তখন আমি বলি এটা কি জিনিস, আমি লিটারেলি জানতাম না যে এই জিনিসটা কিভাবে করে। আম্মু আমাকে ফার্স্ট হচ্ছে গিয়ে তখনকার আমাদের মানে এখন তো আপু দেশেই নাই, নদী খন্দকার আপু এবং আরো কয়েকজনের লাইভ দেখায়, আমাকে বলল কি যে দেখো এভাবে লাইভ করো। তখন আমি বললাম ও ওয়াও, এরকম তো আমি লাইভ দেখে আমি তখন শপিং করতাম, বিদেশের কথা বলছি, বলে এগুলাতে যে পেমেন্ট পায়ে কাজ করা যায় বা ফুল টাইম কাজ করা যায়, আই হ্যাড নো আইডিয়া। তো ওভাবে আম্মুরও একটা ফ্রেন্ড ছিল, আম্মুকে বললো যে তোর মেয়ে তো সুন্দর করে কথা বলে, আমাদের এখানে তো লাইভ করা হয়, তো একটা স্টার্ট করুক। তো তখন আমার মনে আছে, তো মানে আন্টি আমাকে আসলে তখন 6,000 টাকা দিয়েছিল। তখন 6,000 টাকা কিন্তু আমি বলবো স্টার্টিংয়ে অনেক বেশি, মানুষ কিন্তু এখন 1,000 টাকা বা ফ্রিতেই কাজ করে। তো আমার ফার্স্ট পেমেন্ট লাইভ প্রমোশনে 6,000 টাকা ছিল, তো খুবই বাজে ছিল লাইভটা। তো এইভাবে আসলে কিন্তু হয় কি, মানুষজন আমাকে সামহাউ রিচ আউট করা স্টার্ট করছে যে ওয়াও বুশরা লাইভ প্রমোশন করতেছে, তাহলে তো ডাকি, মানে মানুষ আমাকে একটু একটু চিনতো ওই যে ইনস্টাগ্রাম থেকে। তারপর দেখি কি কাজের প্রেশার বেড়ে গেল। বাংলাদেশে এসে আমি একটা জবও করতাম, তো জব করার সাথে সাথে তখন দেখি কি আমাকে লাইভের জন্য সবাই অনেক অ্যাপ্রোচ করতেছে, আমি যা চাচ্ছি 10,000 টাকা 8,000 টাকা যা চাচ্ছি আমাকে দেওয়া শুরু করলো। তো এভাবে না আমার লোভ লেগে গেল যে আচ্ছা ব্র্যান্ড প্রমোশনই করে ফেলি, আচ্ছা আমি শুরু করি। তারপর বড় বড় ব্র্যান্ডসরা কন্ট্রাক্ট বেসিস আমার সাথে কাজ করতে ছিল। ওভাবে একদম 2020-র এন্ডে এভাবে আপু শুরু করা। আর আম্মুই আসলে আমাকে ফার্স্ট বলছে যে লাইভ প্রমোশনটা করেও কিন্তু তুমি আসলে এখানে ভালো করতে পারবা। একটা কমপ্লেন আছে ব্র্যান্ড যারা প্রমোটার তাদেরকে নিয়ে, যে অযৌক্তিক টাকা দাবি করে, কখনো 1 লক্ষ টাকা, কখনো 40,000, 80,000 1 ঘন্টার জন্য। কি এটা যুক্তিযুক্ত? প্রথমত একদমই যুক্তিযুক্ত না, এবং আমার যে পরিচিত বা আমি যে সার্কেল প্রমোশনে যাদের সাথে কমিউনিকেট করি অন আ রেগুলার বেসিস, তারা আমার মতন এরকম কেউই চায় না। আমি মানে সবার রেমুনারেশন প্রিটি মাচ জানি। এবং আচ্ছা আমাদেরকে যদি একটু আইডিয়া দেন, কত থেকে কত আসলে একজন ব্র্যান্ড প্রমোটারের রেমুনারেশন হওয়া উচিত 1 ঘন্টার জন্য? 1 ঘন্টার জন্য আপু আমরা এখন কিন্তু চার্জ করি হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স বেসড। লাইক আমার আলহামদুলিল্লাহ অলমোস্ট 5 ইয়ার্সের মতন শুধু ব্র্যান্ড প্রমোশন কাজ করছি। তো আপু আমি কাউকে 1,000 টাকা 3,000 টাকা 4,000 টাকা দিয়েও আপুদের কোভিডের টাইমে হেল্প করেছি। বাট এখনো যদি কেউ আমাকে এসে বলে আপু আমি একদম নিউ, আপনাকে আমার খুব ভালো লাগে, আপু প্লিজ 5,000 টাকায় করে দেন। আপু আসলে এটা না, আমার তখন আমি যে এত কষ্ট করে 5 বছর কষ্ট করলাম, এটা কিন্তু আমার এক্সপিরিয়েন্সকে আমি সম্মান করলাম না, তাহলে আমি এত কষ্ট কেন করলাম? তো অ্যাটলিস্ট আপু আমরা 5 বছর যারা করি তাদের আমার মনে হয় 10 থেকে 20-এর মধ্যে এটা হচ্ছে। আচ্ছা 20-এর মধ্যে থাকা, 20-এর উপরে না, 20-এর উপর তো যাওয়াটা আসলে যুক্তিযুক্ত না। বিকজ দেখা যায় যে যদি ওরকম সেল না হয় তাহলে তো
ওই যে ব্র্যান্ডের ওর তো আসলে লসই। যাদের মিলিয়ন ফলোয়ার্স আছে তারা ম্যাক্সিমাম 25K এর মতন চার্জ করতে পারে, কিন্তু এর চেয়ে বেশি আমার মনে হয় যে যাওয়া উচিত না, এটা আমার কাছে মনে হয়। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ইন্ডাস্ট্রিতে একটা কথা খুব শুনি যে ব্র্যান্ড প্রমোটাররা 1 লক্ষ টাকা চার্জ করে থাকে। তাহলে এই যে 1 লক্ষ টাকা যিনি বা যারা চার্জ করছেন তারা কিসের বেসিসে করছেন? আপু বিদেশে বেশি দূর যাওয়া লাগবে না, আমাদের পাশের দেশের নাম আর নিলাম না, সেই দেশে আপু 1 মিনিটের রিলের জন্য 8 লাখ টাকাও চার্জ করে ইনফ্লুয়েন্সাররা। সো আপু একটা যদি ভাইরাল একজন ইনফ্লুয়েন্সার সে যদি আসলে 1 লাখ টাকা চার্জ করে, এটা ক্ষতির কিছু নাই। যেখানে 8 লাখ টাকা 1 মিনিটের রিলের জন্য যদি কেউ চার্জ করতে পারে, মানে বাইরের কথা বলতেছি, শুধু বাইরের 2টা দেশ আমাদের যে আছে ওটা, ওই 2টা দেশের আমি নাম আর নিলাম না। তো ওনার, কারণ আমরা তো এগুলা নিয়ে রিসার্চ করি, আপনি রিসার্চ করলেই দেখতে পারবেন। একজন ব্র্যান্ড প্রমোটারের আসলে কি কি গুণাবলী থাকা প্রয়োজন? আপনি বললেন যে একটা ইন্ডাস্ট্রি হয়েছে, চাইলে তো এখন সবাই ব্র্যান্ড প্রমোটার হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি কি কি গুণাবলী থাকা প্রয়োজন? আচ্ছা, এটা নিয়ে আমি আসলে অনেক বলতে চাই, বিকজ আমি এটা স্টেটাস একবার দিছি। সো ইটস নট ইজি টু বি আ ব্র্যান্ড প্রমোটার। একদম যদি সত্যি কথা বলি, আপনার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনার হচ্ছে কি টাইম ম্যানেজমেন্ট স্কিলটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে আপনার নিজে আপনার হচ্ছে গিয়ে একটা স্টাইলিং করা, ওটার একটা গুড সেন্স থাকতে হবে। কিভাবে কথা বলবো, ভালো প্রোনাউন্সিয়েশন জেনে কথা বলবো, এটা খুবই ইম্পর্ট্যান্ট, যেটা আমাদের দেশের আসলে অনেক ব্র্যান্ড প্রমোটার আসলেও জানে না। তারপরে হচ্ছে গিয়ে আপু সুন্দর করে মেকআপ করে আসা, প্রেজেন্টেবল, মানে মেকআপ থেকে বলতে যাচ্ছি প্রেজেন্টেবল হয়ে আসা। তারপরে কার সাথে কোন ব্র্যান্ডকে কিভাবে প্রমোট করব সেই সেন্সটা জানা। তারপরে আরেকটা জিনিস আমাদের অনেক বেশি স্যাক্রিফাইস করতে হয়, সেটা হচ্ছে ফ্যামিলিকে কম টাইম দেওয়া। সো আমরা ফ্যামিলিকে কিন্তু আসলে অতটা সময় দিতে পারি না, বিকজ এটা একটা কন্টিনিউয়াস ওয়ার্ক। আপনি মনে করেন একদিনে 4টা লাইভ করলেন, 3 জায়গায় আর একটা বাসায় করলেন, আপনার প্রত্যেকটা জায়গায় কমিউট করতে হয়, আপনার দুপুর থেকে রেডি হতে হবে, দেন আপনার হয়তো বা একজন থাকবে সে আপনাকে হেল্প করবে। আপনি যে এক একটা লাইভে এক একভাবে, যেটা আমি আপনাকে বললাম যে সুন্দর করে এসে মানে প্রেজেন্টেবল হওয়া, কারণ আমরা এক এক লাইভে কিন্তু এক এক রকম করে আসি, অ্যান্ড ইটস এ লট অফ হার্ড ওয়ার্ক, দেখে অনেক গ্ল্যামারাস লাগে আপু। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আমাদের যেহেতু অনেক পিকচার্স তুলতে হয়, বিকজ আমরা অনেক শ্যুট করি, দেন এখন রিলসের যুগ, সো রিলস বানাই, ভিডিও বানাই, অনেক ধরনের কন্টেন্ট বানাই, ওগুলা প্রপারলি এডিটিং করার স্কিলসও আমাদের জানতে হবে। কারণ আপনার সবসময় কি যে মানে আমাদের একটা ভিডিও বানালাম, ওটা সুন্দর করে এডিট করাটাও কিন্তু আমরা করি, আপনি খবর নিয়ে দেখবেন এই কাজটাও আমরা করি। সো উই আর নট জাস্ট লাইক আদার মডেলস, আমরা কিন্তু একসাথে অনেক কাজ, সো ইটস আ প্যাকেজ, অনেক কাজ করতে হয়, অনেক কিছু করতে হয়। ঠিক আছে, নিজেই এডিট করলাম, নিজেই মেকআপ করলাম, নিজেই সব ক্যারি করলাম, আমরা মানছি যে অনেক বড় একটা কষ্ট এবং খরচও হচ্ছে সেখানে, সো টাকাটা ওভাবে নিতে হচ্ছে। বাংলাদেশে আসলে কতজন ব্র্যান্ড প্রমোটার আছে, বা বেস্ট ব্র্যান্ড প্রমোটার অ্যাওয়ার্ড কতজনে পায়? আই থিঙ্ক ইটস আ সিন্ডিকেট আপু, এটা আপনার এক ধরনের কানেকশনও থাকতে হয়। সো ওই কানেকশনের বেসিসে ধরেন এখন মনে করেন আপনি একটা শো অর্গানাইজ করলেন, আপনি আমাকে খুব ভালো মতো চিনেন, আপনাকে আমি হয়তো বা 2-1টা বা 3-4টা স্পন্সর এনে দিলাম, ওটার বিনিময়ে আপনি আমাকে বেস্ট ব্র্যান্ড প্রমোটার হিসেবে অ্যাওয়ার্ড দিয়ে দিলেন। এভাবেই আমাদের অ্যাওয়ার্ড শোগুলো হচ্ছে। আর বাকি যে একটা নমিনেশন ওয়াইজ একটা প্রপার ওয়েতে যে অ্যাওয়ার্ড ফাংশন অনলি ফর ইনফ্লুয়েন্সার্স, ওটা মনে হয় 1-2 ছাড়া মানে কেউই করছে না, মানে এটা জাস্ট এমনিই হচ্ছে। তাই আমরা ওই বিষয়গুলোকে আসলে এত, যারা আমরা অ্যাকচুয়ালি অনেক, মানে আমার মনে হয় যে আমরা অনেক ভালো কাজ করতেছি আলহামদুলিল্লাহ, টাচউড, তো এটা আমরা আসলে কেয়ার করি না, বিকজ আমার যে অডিয়েন্স বা আমাকে বাইরে যে আপনি জানেন যে আমরা অ্যাকচুয়ালি ভালো কাজ করছি। সো অ্যাওয়ার্ড পেলে খুবই ভালো লাগে, সেটা আসলে এটা নিয়ে কোনো দুই কথা নেই। বাট দেন এগেন এই জিনিসটার আসলে কোনো ভ্যালু নেই, বিকজ এটা কোনো নমিনেশন ওয়াইজ হচ্ছে না বা কোনো অডিয়েন্স পোলে হচ্ছে না। ওই যে মনে করেন আপনাকে স্পন্সর এনে দিলাম বা আপনার কোনো এক্সট্রা ওয়ার্ক করে দিলাম, মনে করেন আপনার এক্সট্রা লাইভ প্রমোশন। হ্যাঁ, আপনার কথা থেকে আসলে বেশিরভাগ অ্যাওয়ার্ড ফাংশনে আমরা দেখি বারিশা হক, উনি সুন্দর কাজ করছেন, উনি অ্যাওয়ার্ড পান। তার মানে কি কোনো জাজমেন্ট ছাড়া বারিশা হককে বারবার অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে? এটা তো আসলে আমারও কোয়েশ্চেন, কেন ওনাকে বারবার দেওয়া হচ্ছে। আমার কাছে মনে হয় এখানে বারিশা হক আপুর নামটা না নিয়ে যারা অ্যাওয়ার্ড ফাংশনটা অর্গানাইজ করছে আপনাদের, বরং তাদেরকে বলা উচিত আপনারা বারবার কেন বারিশা হককে দিচ্ছেন, আমাদের তো অ্যাটলিস্ট আমাদের জানার মতে 50 জনের মতন ব্র্যান্ড প্রমোটার বলছেন না।
আমরা আসলে যেটা বললাম কেয়ারই করছি না হতো, মানে আমরা জানি এটা একটা সিন্ডিকেটের মতন কাজ করতেছে, হয়তোবা আপুর সাথে হতে পারে, আমি জানি না, হতে পারে ওনাদের পার্সোনাল কানেকশন আছে, কারণ আপু আসলে মিডিয়া লাইন থেকে যেহেতু আগে এসেছে, আপুর কানেকশন অবভিয়াসলি আমার চেয়ে অনেক বেশি, বা অন্যান্য 10টা ব্র্যান্ড প্রমোটারের চেয়ে অনেক বেশি, কারণ আমরা তো মিডিয়া থেকে আসিনি, আমরা কমপ্লিটলি সোশ্যাল মিডিয়া থেকে স্টার্ট করেছি। সো আপুর ও ধরনের তাই অ্যাওয়ার্ড ফাংশন যারা অর্গানাইজ করে তাদের ওদের সাথে কানেকশন ভালো, আপু এনে দিচ্ছে বেশি বেশি করে স্পন্সার্স, অ্যান্ড হয়তোবা ওভাবে আপু হয়তোবা এটাই বলছে তাহলে আমাকে একটা অ্যাওয়ার্ড দিতে হবে, অ্যান্ড এরকম একটা ক্যাটাগরি বানিয়ে দিয়ে দিচ্ছে। আমার এটা মনে হয়, আই এম নট শিওর, অ্যান্ড এই কোয়েশ্চেনটা আমারও একটা ইনফ্লুয়েন্সার আমাদের গ্রুপ আছে, আমরা মাঝে মাঝে ডিসকাস করি যে কেন একজন বা দুজনই পায়, কোনো অ্যান্সার নেই, আমরা হাসি, আসলে আমরা কি করব। আপনাদের ইনফ্লুয়েন্সারে যেরকম গ্রুপ আছে, ব্র্যান্ড প্রমোটারদের কোনো কমিউনিটি বা গ্রুপ আছে? আপনারা আসলে কাউকে মানেন? স্পেসিফিক ব্র্যান্ড প্রমোটার যদি বলেন, না ওরকম আসলে আমাদের নেই। কোনো ব্র্যান্ড প্রমোটার অন্য কোনো ব্র্যান্ড প্রমোটারকে সহ্য করতে পারে না? না না, এটা একদমই একটা ভুল ধারণা, এবং এটা কেন মনে করে, মানে এটা আউটসাইডে হয়তো এরকম লাগে, তাই না? বাট আসলে কিন্তু এরকম না। বাট আমরা কিন্তু, আমি আসলে অন্যদেরটাও ঠিক বলতে পারছি না, বাট আমার সাথে এরকম হয়েছে আপু যে মানে একজন ব্র্যান্ড প্রমোটার, সে হয়তো ওই টাইমে কাজ মিলাতে পারছে না, সে কিন্তু আমাকে ফোন করে বলেছে যে বুশরা তুমি এই লাইভটা করে দিবা, আমি পারতেছি না, তুমি করে দাও। এরকম আমিও করেছি যে আপু আমি একদম বড় একটা ব্র্যান্ড আমি পারতেছিলাম না, পরে আমি আরেকটা ব্র্যান্ড প্রমোটারকে মেসেজ করলাম যে তুমি করে দাও। সো ও যে চার্জটা আমাকে বলছে ওটা আমি ওদের পাস করলাম, ওরা দিল এবং ওরা কাজও করেছে। সো আমরা করি, মানে আমি তো করছি এবং আমার সাথেও হচ্ছে। সো এটা আসলে আপু কানেকশন এন্ড সম্পর্কের উপর। হ্যাঁ আপু, আমি দুজন ব্র্যান্ড প্রমোটারের ব্যাপারে বলতে চাই। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে আমরা খুব বেশি দেখেছি, একজন হচ্ছে বারিশা হক আপু আর একজন হচ্ছে বর্ষা চৌধুরী আপু। আমরা শুনেছি সোশ্যাল মিডিয়ার থ্রুতে বর্ষা চৌধুরী আপু বলছেন যে বারিশা হক আপু তার কাজ খেয়ে দিচ্ছেন, এই ধরনের মানে লেটেস্ট কি এটা নাকি? না, আরো অনেক বিষয় আছে, মানে এই ব্যাপারগুলো যেহেতু ব্র্যান্ড প্রমোশনের কথা হচ্ছে, এবং কেন যেন ঘুরে ফিরে কতগুলো সপ্তাহ থেকে আমরা দেখছি এই দুজন ব্র্যান্ড দুজনের কথাই খালি হয়, তাই না? এই দুজনকে তো ভাইরাল, আমি বলবো যে আপনারা যারা অডিয়েন্স আছেন তারাই বানাচ্ছেন বারবার। ওনারা কেন করে জানেন? কারণ ওনারাও পাবলিক অ্যাটেনশন পেতে পছন্দ করে, এবং আপনারা অ্যাটেনশনটা দেন, কেন দেন? দিবেন না, তাহলে কিন্তু ওনারা এতটা ভাইরালও হতো না। এই যে বর্ষা চৌধুরী আপু, কিন্তু আমি ওনাকে পার্সোনালি মানে উই নেভার মেট। সবসময় ওনাকে আমি চিনছি, কিন্তু এই যে এরকম ভাইরাল টপিক হওয়ার পরে আমি কিন্তু ওনাকে চিনতাম না। ফার্স্টে জানতাম যে আচ্ছা ঠিক আছে ওনার একটা প্রবলেম আছে, তারপর ওনাকে দেখতে দেখতে আচ্ছা দেখি হঠাৎ করে উনি ভাইরাল হয়ে গেল। আই থিঙ্ক ওনার হাজবেন্ডের একটা ব্যাপার নিয়ে অনেক কিছু হলো, ওখান থেকে আমি আসলে ওনাকে অনেক চিনলাম। এরপর ওনাকে মানে একটু ফলো করা স্টার্ট করলাম যে দেখি কি হচ্ছে, মজাই লাগে। তো এইভাবেই কিন্তু সব মানুষই, কারণ এই টপিকগুলো মজার। সো আমরা কিন্তু ভালো যারা বা অ্যাকচুয়ালি ভালো ওয়ার্ক করতেছে, আমরা কেন ওদের ভিউজ কম? বিকজ ওরা তো কোনো ভাইরাল জিনিস নিয়ে কাজই করে না। এখন আমিও যদি এরকম কিছু করি, আচ্ছা ঠিক আছে বিয়ে করছি, লাইভে এসে বলতেছি ওকে ডিভোর্স দিলাম, এই করলাম, প্রেস মিট করতেছি, একদম যাচ্ছে তাই, আমিও ভাইরাল হয়ে যাব। কিন্তু আমি তো এটা করবো না আপু। রিসেন্টলি আই চোজ নট টু বি। আমরা রিসেন্টলি এমনটাই দেখছি যে ব্র্যান্ড প্রমোটার হতে গেলে নাকি বলে অনেক বেশি ভাইরাল হতে হয়, সেক্ষেত্রে অনেক ধরনের নাকি বলে স্টেপ নিতে হয়। কই, আমি তো ভাইরাল না, বাট আলহামদুলিল্লাহ আমার তো এভরিডে অনেক কাজ। আমি তো ভাইরাল না, আর আমি মানুষকে আমি একদম সত্যি কথা বলি, মানে বলতে চাই না, বাট আমি ডেট আসলে দিতে পারতেছি না, এখন এরকম অবস্থা হয়ে গেছে। বাট আমি কিন্তু ভাইরাল না, আপনি নিজেও জানেন। তো আসলে আপু, আপনার ভালো কাজ আপনাকে ব্র্যান্ডসরা খুঁজে নিবে, ভাইরাল হওয়া লাগে না। আচ্ছা আপু, লাস্ট একটা প্রশ্ন করে একটা গেমসে যেতে চাই। আসলে কি ব্র্যান্ডরা ভাইরাল ব্র্যান্ড প্রমোটার চায়? কারণ মানে নেগেটিভ বা কন্ট্রোভার্সিয়াল কোনো কিছু ছাড়া কিন্তু ভাইরাল হওয়া যায় না, পজিটিভলি ভাইরাল হওয়া অনেক টাফ। আর আমরা দেখছি যে ব্র্যান্ড প্রমোটাররা একটু নেগেটিভিটি থেকেই ভাইরাল হচ্ছে, এটা কি ব্র্যান্ড ওনাররা আসলে চায়? বা ওকে, এটা নিয়েও দুটো কথা আছে। সেটা হচ্ছে দুই টাইপের ব্র্যান্ডস আছে। একটা হচ্ছে স্মার্টলি অ্যান্ড একদম স্মুথ ওয়েতে তারা তাদের বিজনেসটা করতে চায়, আরেকটা আছে ম্যাসে কাজ করে। ম্যাসে যারা কাজ করে তারাই হচ্ছে ভাইরাল ব্র্যান্ড প্রমোটারদেরকে নিয়ে কাজ করছে, বিকজ তাদের লাগবে ম্যাস পাবলিক। কিছু আছে একদম নিশ পাবলিক লাগবে। সো নিশ পাবলিকদের জন্য ভাইরাল, ওরা চাই না সবাই ওদেরকে চিনুক, কারণ মানে গালিগালাজ বেশি হবে, হ্যাঁ এত বেশি রাখছেন কেন, এসে ওনারা ওই মেসেজ
টেকনোলজি চায় না, যারা ম্যাসে কাজ করে তারাই কিন্তু ভাইরাল ডে নিয়ে কাজ করছে। এবং এখন ব্র্যান্ডসরা দুইভাবে কাজ করছে, ওরা কিছু ব্র্যান্ড প্রমোটার্স রাখছে যারা ভাইরাল, অ্যান্ড কিছু ব্র্যান্ড প্রমোটার্সের ফেস রাখছে যারা নন ভাইরাল, যাতে পেজটাকে ব্যালেন্স করতে পারছে। এটা কি আপনি জানেন? ব্র্যান্ডসরা কিন্তু এখন এটা করছে। সো আপনি দেখবেন, যেহেতু আপনি বললেন যে বারিশা হক আপু, অফকোর্স শি ইজ মানে উনি অনেক ভাইরাল, অফকোর্স পজিটিভ দিক থেকেও সে খুবই ভাইরাল, অ্যান্ড এখন নেগেটিভের অনেক কিছু হচ্ছে, কন্ট্রোভার্সি হচ্ছে, এর জন্য উনি ভাইরাল। একই ব্র্যান্ডে আমিও কিন্তু আছি, আমি কিন্তু ভাইরাল না। সো আমিও কাজ করছি ওই ব্র্যান্ডের সাথে, আবার বারিশা হক আপু কাজ করছে। সো কেন আমরা দুজনেই আছি? কারণ পেজ ব্র্যান্ড ওনাররা অ্যান্ড ব্র্যান্ডসরা চায় যে ব্যালেন্স থাকুক, সবাই জানুক আবার সবাই জানুক না। সো ওকে, হ্যাঁ, আমরা মনে হয় অনেক কিছু নিয়েই কথা বলে ফেলেছি। একটা গেম সেগমেন্টে চলে যাই। হ্যাঁ, ভিউয়ার্স, চলে যাচ্ছি গেম সেগমেন্ট গেস দ্য ওয়ার্ডে। শুনতে পাচ্ছেন আমার কথা? না, গান শুনতে পারতেছি। বুঝতে পারছেন না? না। ওকে, চলেন আমরা তাহলে খেলা শুরু করি, ঠিক আছে? কিচ্ছু শুনতেছি না। ওকে, স্টার্ট। ব্র্যান্ড প্রমোটার। ব্র্যান্ড প্রমোটার। আপনি তো সব শুনতে পাচ্ছেন। না। আচ্ছা, চলেন পরেরটা। ডেলিভারি। ফাইন। ডেলিভারি। ফিল্ম। ডেলিভারি। একদম বুঝতেছি না। ডেলিভারি। ইভাম। ডেলিভারি। ফিল্ম। ডেলিভারি। পারতেছি না। ডেলিভারি। দি ফিল্ম। ডেলিভারি। আমি পারতেছি না। আচ্ছা, ডেলিভারি। ওকে। আচ্ছা। শৈশব। স্যুপ। সুসম। শৈশব। সামুশপ। ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট হয়ে যাচ্ছে এখানে। বুঝতেছি না। শৈশব। কিউশপ। ছোট। শৈশব। হ্যাঁ। বজ্র বৃষ্টি। বসন্ত বিলাস। বজ্র বৃষ্টি। পশপিসি। বজ্র বৃষ্টি। বর্ষবরণ। বৃষ্টি বিলাস। আবার বলেন। বজ্র বৃষ্টি। বর্ষণ। বজ্রপাত। বজ্র বৃষ্টি। ফাদ। ফান। ফাস্ট। পাস। ফ্যাট। ফাতে। ফ্যাট। ফাত। আমি ফাত। দ। হ্যাঁ, ফাত। ত না, দ। ফাদ। হ্যাঁ, ওকে। শূন্যতা। কিভাবে বলে কিচ্ছু বুঝি না। শূন্যতা। উত্থান। উত্তোলন। উত্তেজিত। শূন্যতা। উষা। উষ্ঠা। শূন্যতা। উতলা। উতা। শুদ্ধতা। শূন্যতা। হ্যাঁ, ওকে, পরেরটা। আবার। চুপাচুপি। চুপি। হ্যাঁ। ভাইরাল। ফারাক। ফাতে। ফালাক। ফালাত। ফারাক। ফাইন। ফাইন। পারলেন না। আচ্ছা, পরেরটা। পারি না। টনি। হ্যাঁ, টনি। টনি। হ্যাঁ, ওকে। শেষ। খুলতে পারেন। খুলবো। হ্যাঁ। কি ওয়ার্ড ভালোই পেরেছেন, একটা বাদে। ভাইরাল বলেছিলাম। যাই হোক, আবার আমরা প্রশ্নে চলে যাই। ওটা ভাইরাল ছিল। হ্যাঁ, গেস দ্য ওয়ার্ড শেষ, আমরা প্রশ্নে চলে যাই। ওকে। আপনার কাছে লাইফ সেলস এর সময় সবথেকে বড় চ্যালেঞ্জ কি মনে হয়? কাস্টমার গ্র্যাব করা।
আমার লাইভ সেশনের সময় কাস্টমারকে গ্র্যাব করে একটা প্রপার ওয়েতে প্রেজেন্ট করে ওটা উনি যে লাইক করবে সেইভাবে প্রেজেন্ট করা, মানে অন ক্যামেরা। সব দায়ভার কি ব্র্যান্ড প্রমোটারই থাকে, সেল হলো বা না হলো? ওই না, সব দায়ভার আমাদের উপর না। আমরা প্রমোশনের কাজ করি, আমরা সেলসের কাজ করি না। আমাদের কাজ হচ্ছে প্রমোট করা, এই জন্য আমাদের ব্র্যান্ড প্রমোটার্স বলা হয়। ওকে, ব্র্যান্ড প্রমোটাররা একজন আরেকজনের পেছনে সবসময় লেগে থাকে কেন? না, লেগে থাকে না। থাকে তো না, লেগে থাকেন, এটা একদমই ভুল কথা। এটা হচ্ছে গিয়ে মিডিয়া, যেটা হচ্ছে ছোট ছোট করে কাট পিস করে বানায় থাকে। আপনার মনে হয় না আপনি কাউকে এরকম দেখতে পারবেন যে মানে কেউ কারো এগেনস্টে গিয়ে কথা বলেছে, আনলেস মানে ওই মানুষটা কিছু এরকম করেছে এবং ওই মানুষটার সাথে আরেকটা ব্র্যান্ড প্রমোটার যুক্ত, সো ওই ব্র্যান্ডটাকে ঠিক রাখার জন্য হয়তো বা ব্র্যান্ডই ওনাকে বলেছে যে ওই ব্র্যান্ড প্রমোটার সম্পর্কে আপনি কথা বলবেন। আদার দেন দেন না, কোনো ব্র্যান্ড প্রমোটার কারো পিছে অ্যাটলিস্ট অন ক্যামেরা লেগে থাকে না। ওকে, আমি একটু কনফিউজ আপু, আপনার কথাটা নিলাম এবং এর পরের প্রশ্নটা আমার এই কথার প্রেক্ষিতে, ব্র্যান্ড প্রমোটাররা একজন আরেকজনের পেছনে লেগে থাকে না, কিন্তু আমরা দুজন ব্র্যান্ড প্রমোটারকে সবসময় দেখি বা ভাইরাল দেখি, বারিশা হক এবং বর্ষা চৌধুরী, এবং সামহাও আমরা এরকম শুনেছি বা আমরা কমেন্টও পড়েছি যে কোনো একজন বলছেন যে অমুকে থাকলে আমি কাজ করব না, আমি কাজ করলে সে কাজ করতে পারবে না। এটা অনেক হয়। এটা অনেক হয়, এটা আসলে অনেক হয়। মানে এটার জন্য যে ঝগড়া করছে বা কেউ কাউকে দেখতে পাচ্ছে না, এটা কিন্তু অন ক্যামেরা বলছে না, এটা ব্র্যান্ডকে বলছে যে হ্যাঁ ওনার সাথে আমার পার্সোনাল প্রবলেমস আছে বা ওনার সাথে কাজ করতে গিয়ে ওই ব্র্যান্ডে আমার আরেকটা ব্র্যান্ডের সাথে খুব ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে, সো ওই মানুষটাকে যদি আপনি নেন আমি নিব না। এটা হয়েছে, এটা হয়েছে। মানে কেন? ধরেন ফ্ল্যাশটক একটা ব্র্যান্ড, সেখানে আপনি কাজ করছেন, আরো দুজন এসে কাজ করছে, এখন আপনি আমাকে বলেন ও ইন্টারভিউ দিলে আমি ইন্টারভিউ দিব না, এটা কেন? কি ক্ষতি হয় ব্র্যান্ডের বা ব্যক্তিগতভাবে প্রমোটারের কি ক্ষতি হয়? প্রমোটারের মানে আসলে আপু পার্সোনালি এটা আমি কখনো হয় নাই, তো আমি এক্স্যাক্টলি বলতে পারছি না। যেটা আমি আপনাকে বললাম যে অনেক সময় এরকম ব্র্যান্ড প্রমোটার, মানে যে ব্র্যান্ড প্রমোটার দুজনের কথা বললেন, যে অনেকে চায় যে না এই ব্র্যান্ডটাকে আমি উঠাবো, অন্যকে আমি চাই না, সিন্স ওনারা দুজনই ভাইরাল, ওই হিসেবে অনেকে কিন্তু বলে যে না আমি দুজন ভাইরাল একসাথে আমরা কাজ করতে চাই না, এরকমও হয়েছে। সো এটা হচ্ছে বলে বর্ষা চৌধুরী না বারিশা হক, সেটা তো আমি জানি না, কারণ কে বলছে আমি তো জানি না, বাট এরকম অনেক সময় হয়েছে। এবং আমরা আরো কিছু সোশ্যাল মিডিয়াতে কিছু ব্র্যান্ড প্রমোটার যারা অনেক আগে থেকে কাজ করছে তাদেরকেও আমরা দেখেছি যে এই যে দুজনের নাম নিলেন তাদেরকে ওনারা পছন্দ করে না, ওপেনলি লাইভে অনেক কথা বলছে, রিলস বানাচ্ছে। এটা ওনাদের অনেক আগে থেকে প্রবলেমস, বুঝছেন, মানে অনেক আগে থেকে প্রবলেমসটা এখন ওনারা ওপেন আপ করছে, ইচ্ছা মতো কথা বলতেছে। সো মানে এটা না হঠাৎ করে হয় নাই, অনেক আগে থেকে অনেক প্রবলেমস গুলো একসাথে জড়িত, জড়ায় এখন মনে করেন আরো বেশি বেশি এগুলা মানে প্রচার হচ্ছে। ওকে, ব্র্যান্ড প্রমোটাররা নাকি বলে টাকার জন্য সব ধরনের প্রোডাক্টকে প্রমোট করে, এমন অভিযোগও আছে। আপনি কি তাই করেন? না, আমি খুবই স্পেসিফিক অ্যান্ড আমি খুবই সিলেক্টেড ওয়েতে কাজ করি, এজন্য আমি অনেক ব্র্যান্ডকে মানা করে দিই, আমি করি না। ইদানিং আমরা দেখি ব্র্যান্ড প্রমোটারদের মানুষ বিভিন্ন ধরনের গালাগালি করে, কাপড় বিক্রেতা, হ্যাঁ কাপড়ওয়ালি, আরো বিভিন্ন ধরনের গালি। হ্যাঁ, এটা কেন? ইন্ডাস্ট্রিটা কে নষ্ট করলো, বা এটা কি আদৌ আপনারা বুঝতে পারছেন যে আপনাদের প্রফেশনটাকে ছোট করা হচ্ছে দিন দিন? এটা তো অনেক আগে থেকে আপু বলে আসছে, যখন থেকে আমি কাজ শুরু করেছি তখন থেকেই আমরা শুনতে আসছি যে আমাদেরকে কাপড় বিক্রেতা বলতেছে, কাপড়ওয়ালি বলছে। তাহলে তো মনে করেন সবাই সবার প্রফেশন থেকেই তো নিচুই, কারণ আমরা যদি বলি কেউ কারো আন্ডারে কাজ করলে তো সে তার আন্ডারেই কাজ করছে, সে তো মানে তার মানে ওর কাজের জন্যই তো একটা মানুষ কিন্তু কাজের জন্যই একজনের সাথে কাজ করে। এবং আমি মনে করি আমাদের কাজে যতটা ফ্রিডম আছে, বিকজ আমরা তো ফ্রিল্যান্সিং কাজ করছি, আমরা তো আমাদের নিজেদের বস। আমার কাছে এই কাজটা একদমই ছোট লাগে না। অ্যান্ড দ্য বেস্ট পার্ট হচ্ছে কাজটাকে আমরা আসলে আলহামদুলিল্লাহ এত প্রতিষ্ঠিত করতে পারছি যে এখন সবাই পড়াশোনা শেষ করে বাবা মারা পর্যন্তও কিন্তু বলছে যে তুমি সাইড হিসেবে কিন্তু ব্র্যান্ড প্রমোশন করতে পারো বা বিভিন্ন কন্টেন্ট বানিয়ে, ভালো কন্টেন্ট বানিয়ে কাজ করতে পারো। তো এটা আসলে যদি খারাপ হতো বাবা মারা কখনোই বলতো না। আপু, আমরা কমেন্টে আরো একটা জিনিস ইদানিং লক্ষ্য করি, অনেকেই লিখছেন যে আগে ঝগড়া হতো বস্তিতে, এখন ঝগড়া হয় সোশ্যাল মিডিয়াতে। ব্র্যান্ড প্রমোটার আর উদ্যোক্তারা বস্তির মতো কাদা ছোড়াছুড়ি করছে, ঝগড়া করছে, গালাগালি করছে। এগেইন ওই দুটা মানুষই কিন্তু করছে, আর কিন্তু কেউ করছে না। সো স্পেসিফিক হতে হবে। এবং আমাদের যে আসলে কম্প্যারিজনটা করছে ওটা ভুল কিছু করে না আসলেও, কিন্তু কারণ ওনারা অনেক ইলিটারেট হয়, তাই মানে ওখানের মানুষজন এভাবে একদম চুল ছিঁড়াছিঁড়ি করে। এবং অনলাইনেও যে দুপক্ষের যেভাবে ঝগড়াঝাটি হলো ওটা কিছুটা অনেক আসলে অনেক বেশি বেড়ে গিয়েছে। তার মানে বারিশা হক এবং সানভিজ বাই তনি
টনি, ওনারা দুজন বস্তি? না, অবভিয়াসলি না। ওনারা কেন বসতে হবে? এটা তো আপনি বললেন, আমি বলি নাই। না, আপনি বললেন যে বস্তির মতোই করছে তারা। না, বস্তির মতো এটা আপনি বলছেন, এটা কমেন্ট করেছে একজন আপনাদেরকে। তো আমি বললাম যে জিনিসটা ওরা কম্পেয়ার করেছে, ওদেরকে কিন্তু বলে নাই। এবং শুধু এই কম্প্যারিজন না, ওনাদেরকে তো ডিরেক্টলিও কিন্তু বলছে দুই পক্ষ, কেউ একজন টনি আপুর সাইডে, কেউ বারিশা হক আপুর সাইডে। আপনি কার সাইডে? আমি কারো সাইডেই না এখানে, একদমই আমি কারো সাইডে না। কারণ আমি এইসব বিষয়ে পড়তেই চাই না। আমি যদি এইসব বিষয় পড়তে চাই, অ্যাজ আই সেড ইট বিফোর, আমি যদি ভাইরাল হতে চাইতাম আমি কিন্তু হতে পারতাম, কিন্তু আমি কেন হতে চাই না? বিকজ আমি এইসব জিনিসেই থাকতে চাই না। ওকে, বুঝতে পেরেছি আপু। অনেক কথা হচ্ছে, আবার একটা গেম সেগমেন্টে চলে যায়। Sure. ভিউয়ার্স, চলে যাচ্ছে আমাদের ধাঁধা রাউন্ডে। প্রথম ধাঁধা আপনার জন্য। 4 পায়ে বসি আমরা, 8 পায়ে চলি, বাঘও নই ভাল্লুকও নই, তবু আস্ত কাঁধে ঝুলি। কি? 4 পায়ে চলি আমরা, 4 পায়ে বসি আমরা, 4 পায়ে বসি আমরা, 8 পায়ে চলি, 8 পায়ে চলি, বাঘও না ভাল্লুকও না, তবু আস্ত কাঁধে ঝুলি। কি হইতে পারে? 4 পায়ে বসি আমরা, 8 পায়ে চলি, জানি না। হিন্ট হচ্ছে এটা এমন জিনিস যেটা প্রাচীনকালে অনেক বেশি ব্যবহার হতো। এখন যারা খুব শৌখিন তারা হয়তো স্পেশাল জীবনে কোনো স্পেশাল একটা দিনে ব্যবহার করে। 4 পায়ে বসি আমরা, 8 পায়ে চলি, এটা কি ওই যে সিংহাসন টাইপের কিছু? এটা মেয়েরা ব্যবহার করে। মেয়েরা ব্যবহার করে? মানে মেয়েদের জন্য, জিনিসটা মেয়েদের জন্য। জানি না, এটা আপনারা বলে দেন। না, পারতেছি না আসলে, আমার একদম আইডিয়া মানে বুঝতেছি না। আমি ফার্স্টে টেবিল বলতাম, বা টেবিলও না, চেয়ারও না। তারপর আমি আমার একটা নাম, উত্তরটা বলবো, আপনি আফসোস করবেন। তাই? হ্যাঁ, বলবো, দাঁড়ান। বলবো, বলেন। পালকি। আচ্ছা, এটা কেমন করে হলো পালকি? আচ্ছা আমি বলি, পালকি যখন চলে তখন সামনে দুজন থাকে, পেছনে দুজন থাকে। কয়টা পা হয় তাহলে? বুঝছি, 4টা পা, মানে 8টা পা। সামনে দুজন, হ্যাঁ, আর ও যখন বসে ও তো 4টা পাই থাকে। বুঝছি, এভাবে হলো। ওকে, সো কমপ্লিকেটেড। পরের ধাঁধা। ব্যবহার করার জন্য এমন একটি জিনিস যাকে ভাঙতেই হবে। ব্যবহার করার জন্য ডিম। আরে হয়ে গেছে এটা। কারণ কোন মূলের ফুল লাল হয়? মূলের ফুল লাল হয় মানে ওটা একটা সবজি যেটার ফুল লাল হয়, এরকম কিছু বলতেছেন? আর কিছু বলবো না। কোন মূলের ফুল লাল হয়? জবা। আচ্ছা, এটা একটা ফুল। হ্যাঁ, বলে দিলাম একটা। হ্যাঁ, বুঝছি তো। জবা লাল হয়, গোলাপ লাল হয়। মূল, কোন মূলের ফুল? নো আইডিয়া। স্কিপ করব? হ্যাঁ, শিমুল। শিমুলের? হ্যাঁ, কি মূল? হ্যাঁ, শিমুল, মূলের ফুল লাল, শিমুল। গুগলি। ওকে, পরের ধাঁধা। হাড়ির ভেতর বালি, আচ্ছা, হাড়ির ভেতর বালি, তার ভিতর হাজার ছেলের নাচে, একটু পর হয় সে খাবার, তপ্ত চুলার ধাপে। জিনিসটা কি? তপ্ত চুলার ধাপে? ও মাই গড। মানে একটা হাড়ি, তার ভিতরে বালি, যেখানে হাজার ছেলে আছে, সেটা গরম দিলে তারা নাচে আর কি। ছেলে খাবার হয়ে যায়? ও মাই গড। আচ্ছা, ছেলে রূপক অর্থে। বুঝতে পারছি। আপনার জন্য হিন্দি, সাদা রঙের একটি খাবার। সাদা রঙের একটি খাবার? হ্যাঁ, আমরা সবাই খেয়েছি জীবনে। ভাত। বালি দিয়ে খাবারটা হাড়ির ভেতরে তৈরি করে। কি কমপ্লিকেটেড, মাই গড। কড়াইতেও তৈরি করতে পারে, কিন্তু বালি জিনিসটা সাদা হয়। সাদা হয়। পপকর্ন। পপকর্ন বালিতে ভাজে না। বালিতে ভাজে কি? ভাপা পিঠা। ভাপা পিঠা আপনি বালি দিয়ে ভাজেন? বালি দিয়ে ভাজা যায় এটাই তো জানি না। বাদাম ভাজা যায় না বালি দিয়ে? হ্যাঁ, এরকমই কিছু একটা। বুট তাহলে? আরে না, এই জিনিসটা মচমচে থাকলে খেতে ভালো লাগে, মচমচে না হলে মানুষ আবার গরম দিয়ে মচমচে করে। মুড়ি। হ্যাঁ, এটা না পারলে আরেকটা ভালো হিন্ট ছিল আমার মাথায়। মুড়ি। ওকে, মুড়ি ঠিক না, ওটার ভাজার মূলত যে প্রক্রিয়াটা সেটা। ওকে, পরের ধাঁধা। আন্ধার ঘরে থাকে, নড়াচড়া করে, একটুখানি খাবার পেলে খাবলে খাবলে ধরে। জিনিসটা কি? বিড়াল। কেন বিড়াল? এমনি জাস্ট মনে হইলো। আচ্ছা, আন্ধার ঘরে থাকে, নড়াচড়া করে, একটুখানি খাবার পেলে খাবলে খাবলে ধরে। ভূত। না,
আপনি যে বললেন না অন্ধকারে থাকে, হ্যাঁ এটা এমন একটা জিনিস আমাদের দেহের ভেতরে আছে, আমাদের শরীরের ভিতরে আছে। শরীরে আছে আর কি। ওই যে আমাদের স্টমাক ও তো অন্ধকারেই থাকে, ভিতরে থাকে। স্টমাক হতে পারে, বাট না 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 পেট স্টমাক, ওইটাই তো বললাম, স্টমাক হতে পারে বা স্টমাক না, এটা স্টমাকের আগের কিছু, মানে ফার্স্টেই তো স্টমাক এই জিনিসটা পায় না, ফার্স্টে পায় হার্ট। না ফার্স্টে পায়, ফার্স্টে মানে ওকে ওকে আগে দিতে হয়, তারপর সে সেটা স্টমাক, হার্ট আর অন্যান্য জায়গায় নিয়ে যায়। খাদ্যনালী আর কি, খাদ্যনালীকেও সে জিনিসটা নিয়ে যায়, খাদ্যনালীও একা একা জিনিসটা সবগুলা বললাম কিন্তু এখন তো মাথায় আসতেছে না। আপনি কি ডিরেক্ট মানে এই জায়গাটা কেটে খাবারটা ঢুকিয়ে আবার লাগিয়ে? মুখ লিপস, লিপ না, অন্ধকার ঘরে থাকে। অন্ধকার ঘর মানে আমাদের বডির ভিতরে থাকে, তাই অন্ধকার বলতেছেন। এই যে আপনি মুখ বন্ধ করে রাখলে সেটা অন্ধকার ঘরে। জিহ্বা। ও যাক দাদা, শেষ অনেক কষ্টে। আমরা আবার প্রশ্নে চলে যাই। বারিশা হকের নাকি বলে সব ব্র্যান্ড প্রমোটারদের সাথে ঝামেলা রয়েছে, তিনি নাকি ব্র্যান্ড প্রমোশনে অনেক সিন্ডিকেট তৈরি করে রেখেছেন, এই ঘটনা কতটুকু সত্য? আমার সাথে হয় নাই, সো আমি এটা একদমই, এটা আমি বলবো না, আমি জানি না, আমার ব্যাপারে আমি জানি না। আমার সাথে এরকম কিছু এখনো হয়নি, উল্টা উনি আমার নাম অনেক জায়গায় রেকমেন্ডও করেছে, এটা আমি জানি। ওকে, কারোর সাথে ঝগড়া বা ঝামেলা হলে একজন আরেকজনের বিরুদ্ধে লাইভে এসে উস্কানিমূলক কথাবার্তা বলে, এগুলো আসলে সোশ্যাল মিডিয়ার উপর কিরূপ প্রভাব ফেলে? খুবই বাজে, এবং বাংলাদেশের মানুষজন বেশিরভাগই আমি বলবো আমাদের কত 50 থেকে 60% মতন শিক্ষিত, বাকি মানুষ তো আসলে আমরা যা দেখবো ওনারা যেহেতু ভাইরাল বেশি মনে করে কি সবাই এরকম, আসলে কিন্তু সবাই এরকম না, 2 থেকে 4 জন ম্যাক্স, সেটা আপনি নারী উদ্যোক্তা বলেন, পুরুষ উদ্যোক্তা বলেন, ব্র্যান্ড ওনার্স বলেন অ্যান্ড ব্র্যান্ড প্রমোটার্স, 2-4 জন, ওই 2 জন বা 3 জনের জন্যই পুরা ইন্ডাস্ট্রিকে মানে আমাদের ছোট করা হচ্ছে, মনে করছে সবাই এরকম। যেমন আপনি একটা অফিসে যখন কাজ করছেন, ভালো খারাপ মিলিয়ে কিন্তু মানুষের সাথে আমরা কাজ করি, 2টা কলিগ যদি খারাপ কথা বলে বা সারাদিন বিচিং করে, তার মানে কি এটা যে সব কলিগসরাই খারাপ? আমাদের ইন্ডাস্ট্রিটাও সেম এরকম। এই যে ইন্ডাস্ট্রিতে যখন কোনো একটা অঘটন ঘটে, পুরো ইন্ডাস্ট্রি দোষী হয়। হ্যাঁ, লাইভে এসে সুইসাইড করা বা হাজবেন্ডদেরকে নিয়ে বিভিন্ন কথা বলা বা পর্দা করা এবং সে পর্দা করা নিয়ে অনেক বেশি কথা বলা এবং পরবর্তীতে পর্দা না করা এবং এটা বলা আমি পর্দা করলে কাজ পাচ্ছি না, এগুলো কি আপনাদের প্রফেশনকে ছোট করে দিচ্ছে না? ধরুন আজ আপনি ডিসিশন নিলেন আপনি হিজাব পড়বেন, 2 দিন পর এসে আপনি বললেন আমাকে কেউ কাজ দিচ্ছে না দেখি আমি হিজাব পড়ছি না, এটা কি আপনি সমাজের সাথে মশকরা করছেন, আপনার ধর্মীয় দৃষ্টিকোণের সাথে মশকরা করছেন, না নিজের সাথে মশকরা করছেন? এটা যে বলেছে সে নিজের সাথে নিজেই মশকরা করেছে, সে একটা জোক হয়ে আছে পুরো ইন্ডাস্ট্রিতে অ্যান্ড পুরো সোশ্যাল মিডিয়াতে। এবং আমি এটা নিয়ে বলতে চাই যে যখন শুধু একটা ব্র্যান্ড প্রমোটার বা নর্মাল মানুষ যেই কিনা যদি আমি মন থেকে মনে করি যে আমি হিজাব করব, তখনই তার হিজাবটা স্টার্ট করা উচিত। যদি সে 1 থেকে 1.5 মাস বা 1 বছর পর যদি সে আর কন্টিনিউ না করতে পারে, আমার মনে হয় কারণ এটা আল্লাহ সবাইকে তৌফিকটা হয়তো বা দান করে না, এটাই মানুষের, এজন্যই তো আমরা অ্যাডাল্টে আছি এবং এটাই তো মানুষের বুঝটা দেওয়া। হ্যাঁ, এবং উনি তখন ঝড়ে বকে আছে, ঠিক আছে একটু হিজাবটা করে ফেললাম, আবার মনে হলো যে না, আর এটা একটা ভুল কথা যে হিজাবের জন্য কোনো ব্র্যান্ড এরকম বলে না যে হিজাবের জন্য আপনাকে কাজ নিব না। আমার অনেক ব্র্যান্ড প্রমোটার ফ্রেন্ডস আছে যারা হিজাব করছে, অনবরত কাজ করছে। ওরা কেমনে কাজ করছে? ইভেন আমি বলবো ওরা আমার চেয়ে বেশি কাজ করছে, কারণ ওরা সব ধরনের আবায়া বলেন, মডেস্ট ওয়্যার বলেন, ওনারাই কাজ করছে। তো কি হয়েছে? তো ওনার যদি এরকম হতো তাহলে তো উনি একই ব্র্যান্ডে আমিও কাজ করছি, উনিও কাজ করছে। যদি এরকম হতো তাহলে তো আমরা একই ব্র্যান্ডে কাজই করতে পারতাম না, কারণ আমি তো হিজাব করছি না। তো এগুলো একদমই আপু মানে জাস্ট ভুয়া কথা, আবারও পাবলিক অ্যাটেনশনের জন্য, কারণ ওরা পাবলিক অ্যাটেনশন পেতে খুব পছন্দ করে। ওকে, এবার আপনাকে খুব কঠিন একটা প্রশ্ন করব। আপনার পছন্দের ব্র্যান্ড প্রমোটারকে? সাধারণত সবাই বলে যে কেউ নেই, সবাই, বাট আপনাকে নাম নিতে হবে। আচ্ছা, নাম নিতে হবে। উনি আসলে বর্তমানে বাংলাদেশেই নাই। আমার নদী খন্দকার অনেক ফেভারিট ছিলেন। আর কাজ করছেন এর মধ্যে আপাতত আমার মনে হয় সবাই অনেক ভালো কাজ করতেছে, অ্যান্ড আমার নিজেকে আমার মতন ওরকম কাউকে লাগে না, সো কেউ না। এটাই তো বললাম, হ্যাঁ, নদী আপুকে আমার ভালো লাগতো। আপনাকে বর্তমানে কাজ করছে, বাংলাদেশে আছে, এরকম একজনকে অবশ্যই সিলেক্ট করতে হবে যিনি আপনার কম্পিটিটরও বটে। নাই ওরকম পছন্দ নাই। আমার মনে হয় মানুষের থেকে ব্র্যান্ড প্রমোটার্স আমার থেকে অনেক কিছু শেখার আছে। সো ওকে, আমরা অনেকক্ষণ ধরে গল্প করছি, আবারও একটা গেম সেগমেন্টে যাব। ভিউয়ার্স, চলে যাচ্ছি র্যাপিড ফায়ার রাউন্ডে।
র্যাপিড ফায়ার, ঝটপট প্রশ্ন, ঝটপট উত্তর। প্রথম প্রশ্ন, স্পেশাল মানুষের কাছ থেকে কি গিফট পেতে পছন্দ করেন? ডায়মন্ডস। আপনার কাছে বাংলাদেশের নাম্বার 1 ব্র্যান্ড প্রমোটার কাকে মনে হয়? কেউ না। আপনি সাধারণত সকালে কখন ঘুম থেকে উঠেন? 9টা থেকে 10টার মধ্যে। আপনার সেরা বন্ধু কে? আমার বেস্ট ফ্রেন্ড এমিথি। কোন শব্দ উচ্চারণ করতে আপনার খুব কষ্ট হয়? মৃত্যু। আপনার ফেভারিট প্লেস? ফেভারিট প্লেস হচ্ছে আমার বাসা। কোন কাজটি করে আপনি সবচেয়ে বেশি রেমুনারেশন নিয়েছেন? ইভেন্ট প্রমোশন করে। নিজের সম্বন্ধে কোন গুজব ছড়ালে খুশি হবেন? যে আমি অনেক টাকা চার্জ করি। আপনার পছন্দের আউটফিট কি? শাড়ি। চা আর কফি? কফি। ওকে, র্যাপিড ফায়ার শেষ, আবার প্রশ্নে চলে যাচ্ছি। ওকে। নতুন যারা ব্র্যান্ড প্রমোশন নিয়ে কাজ করতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? কাজ করে যাও, ফেমের পিছে দৌড়াতে হবে না। ভালো কাজ করলে তোমাকে ব্র্যান্ডরাই খুঁজে নেবে। ওকে, এখন আমাদের এই প্রোগ্রামের সিগনেচার একটা প্রশ্ন, আপনার মাসিক ইনকাম কত টাকা? সেটা তো বলবো না। সর্বোচ্চ মেয়েদের বয়স আর মেয়েদের ইনকাম, এটা ছেলেদের ক্ষেত্রে, এখন তো মেয়েরাও কাজ করে, তো এটা জিজ্ঞেস করতে হয় না। সর্বোচ্চ সর্বনিম্ন? আমি স্টার্ট করেছি যদি বলি, আমি যেহেতু ইঞ্জিনিয়ার ছিলাম, তো মানে আমি এখনো আছি, ইঞ্জিনিয়ারিং এ যে জবটা করেছি মাত্র 20,000 টাকা ছিল। ওটা আমার একদম সর্বনিম্ন ইনকাম তাহলে বলতে পারেন। আচ্ছা, একদম মানে যখন আমি আমার গ্রাজুয়েশন করে স্টার্ট করেছি। সর্বোচ্চ 20 লাখ এক মাসে? ওকে, ঠিক আছে, আমরা নিব না। ওটা তো হয়েছে একবার, বাট এখন তো সব সময় এটা ফ্ল্যাকচুয়েট করে অনেক। আল্লাহ, কালকে দুদক চলে আসবে। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমি আসলে এটা সবাইকেই বলি যে আমি একদমই চিন্তা করি না, বিকজ লাইফ ইজ টু শর্ট। তো আমি এখন যেভাবে আছি আমি জাস্ট এটাকে নিয়ে আগাতে চাচ্ছি। ভবিষ্যৎ পরিকল্পনা আছে, বাট আমি বিলিভ করি যে আমি ইভিল আইস অনেক বিলিভ করি। সো আমি আমার ফিউচার কি প্ল্যান ওটা মানুষের সাথে রিভিল করতে চাই না, বাট যখন যেটা হবে তো ওটা মানুষ দেখবে, কারণ আমি তো সোশ্যাল মিডিয়াতেই কাজ করি। ঠিক আছে, এটা একটা ভালো জিনিস। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে আপনার জীবনের এমন একটা সিক্রেট আমাদেরকে বলবেন যে এখন পর্যন্ত কেউ জানে না। আমি কখনো লোকাল বাসে উঠি নাই। কেন? লোকাল বাস ভালো না? আচ্ছা, না, এটা এখন মানুষ অনেক খারাপ ভাবে দেখবে। আসলে আমি মানে ছোটবেলা থেকে যাই ছিলাম না, আব্বু আম্মু আমাকে ওরকম একটা লাইফস্টাইল দিয়েছে। মানে আমি সিএনজি, টেম্পো, তারপর বেবি ট্যাক্সি তখন ছিল, এগুলোতে উঠেছি, রিক্সায় তো উঠি, কিন্তু ওই যে লোকাল বাসটায় আসলে মানে একটু ভয়ের জন্য, সেফটির জন্য কখনো ওঠা হয় নাই আর কি। ওকে, গ্রেট। আমরা অনেক আলোচনা করছি, এবার একটা গেম সেগমেন্টে চলে যাব। শিওর। ভিউয়ার্স, চলে যাচ্ছি অ্যাক্টিং রাউন্ডে। অ্যাক্ট করতে হবে, চারটার মধ্যে একটা সিলেক্ট করেন। অ্যাক্টিং করব? আরে আপনি একটা সিলেক্ট করেন। ওকে, এবার এই ডায়লগটা এই ক্যামেরায় বলতে হবে। কার এটা? শাবনূর। ওকে, এই ক্যামেরায় আমরা নিব। কি করব এখন? আমি ডায়লগ দিবেন, এটা রেখে দেন। হ্যাঁ, আচ্ছা, এখন আমি ডায়লগটা দিব। আমি যাকে ভালোবাসবো তাকে নিয়ে সারাদিন এই স্বর্গে নিয়ে নাচবো। আপনি নাচবেন আমার সঙ্গে? পারি না, দারুণ। ওকে, আরেকটা চুজ করতে হবে। না 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 না, এটা করতেই হবে। আমি অ্যাক্টিং পারি না, আমি খুবই খারাপ অ্যাক্টিং, এর জন্য আমাকে টিকটকেও দেখবেন না অত। তুই কখনো আমার ভালোবাসা পাবি না, আমার দেহ পাবি কিন্তু কখনো আমার মন পাবি না। এত কিউট করে সবাই রাগ করলে হয়েছিল ঘটনা শেষ ওখানে। আমি এগুলো পারি না। অনুষ্ঠান একদম শেষ। কেমন লাগলো আজ? অনেক ভালো লাগছে। দর্শকদের কিছু বলতে চান? দর্শকদের বলতে চাই থ্যাংক ইউ সো মাচ ফ্ল্যাশ টককে, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি হিয়ার, এবং অনেক মজা লাগলো, আপুর সাথে অনেক মজা করলাম, গল্প করলাম, এবং কিছু সিরিয়াসলি নিয়েন না, আমি আসলে সিরিয়াসলি কিছু বলি নাই। এই তো, থ্যাংক ইউ আপু, আজ এসেছেন এত ব্যস্ততার ভিড়ে, খুব সুন্দর একটা সময় কাটালাম। হ্যাঁ, সেম হিয়ার, থ্যাংক ইউ আপু। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকে ফ্ল্যাশ টক সিজন 2। আগামী আয়োজন দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফ্ল্যাশ টকের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।